আমি আপনাকে বিয়ে করব না মিস্টার ভণ্ড প্রফেসর। দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনাকে বিয়ে করার থেকে রিক্সা চালাকে বিয়ে করা ঢের ভালো। শুক্রবার কথা শুনে ফোনের অপর প্রান্ত থেকে শিয়ারাত বাঁকা হাসে, উন্মাদ প্রেমিকের ন্যায় বলে, আমি এক্ষুনি রিক্সা কিনতে যাচ্ছি। তোমার জন্য না হয় পার্ট টাইম রিক্সাওয়ালা হয়ে গেলাম। সুপ্রভাত চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, কপট রাগ দেখিয়ে বলে, দেখুন মিস্টার। সুপ্রভার মুখের কথা কেড়ে নিয়ে শিয়াদাত তার কথার ডাবল মিনিং বের করে, আমি তোমার চোখে অশুভ, বেহায়া, নির্লজ্জ হতে পারি লাল চমচম, ক্যারেক্টারলেস নই যে বিয়ের আগে সব দেখব। সুপ্রভা কি বলবে ঠাউর করতে পারল না। সে প্রসঙ্গ পাঠে শক্ত গলায় বলল, আপনি আমাকে লাল চমচম বলে ডাকবেন না, খুব বিচ্ছিরি শোনায়। একজন প্রফেসরের মুখে এমন বিচ্ছিরি কথা শোভা পায় না। শিয়াদাত আবেগজড়িত গলায় বলে, তুমি দেখতে ঠিক লাল চমচমের মতোই মিষ্টি, তাই তো তোমাকে ভালোবেসে আদর করে লাল চমচম বলে ডাকি। সুপ্রভা দমে যায় না, বরং তেজি গলায় বলে, আমি আপনার প্রেমিকা বা বউ নই যে আমাকে ভালোবেসে আদর করে ভিন্ন নামে ডাকা লাগবে। শিয়াদাত মুচকি এসে বলে, ওকে ফাইন, এখন তোমাকে লাল চমচম ডাকবো না। একটা পরপুরুষের মুখে সত্যি লাল চমচম নামটা তোমার জন্য অস্বস্তিকর, কিন্তু বিয়ের পর তোমার শাসন বারণ কিছুই আমাকে টলাতে পারবে না। আমার বউকে ভালোবেসে আদুরে আদুরে নামেই ডাকবো, তখন তোমার কিছুই করা থাকবে না। সুপ্রভা বিবর্ণ ঠোঁটে হাসে, মনে মনে বলে, আপনি অবুঝ নন, সবটাই বোঝেন, বরং আমার থেকে অনেক অনেক জ্ঞান আপনার, সবটা ভালো বোঝেন। এরপর কেন যে এমন অবুঝের মতো করছেন আমি জানি না। আমাকে বিয়ে করার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপর আমি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব, আমার টিকিটাও খুঁজে পাবেন না আপনি। হ্যাঁ রে সুপ্রভা, কে ফোন করেছে? কার সাথে কথা বলছিস? আলোয়া বেগমের কথা কর্ণগোচর হতেই সুপ্রভা তড়িঘড়ি করে কল কেটে দেয়। আমতা আমতা করে বলে, ওই অফিস থেকে কল করেছিল, তাদের খেয়ে দিয়ে কাজ নেই, অযথা মানুষকে কল করে বিরক্ত করে। আলোয়া বেগম বোধ করি সুপ্রভার কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি সুপ্রভার দিকে জুহুরি দৃষ্টি নিক্ষেপ করলেন। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে গেল। সে তড়িঘড়ি করে নোরার দিকে এগিয়ে যায়। নোরা এখনও সৌরভকে কথা শোনাচ্ছে, আর সৌরভ পশ্চাত্য সৈনিকের মতো মাথা নিচে করে দাঁড়িয়ে রয়েছে। ভাইয়ের এমন পরাজয় দেখে চমকায় সুপ্রভা। সৌরভ এই বাড়িতে এসে নিজেকে যতটা শান্ত ভদ্র দেখায়, সে ততটাও সজ্জন নয়। গ্রামের ছোট বড় জোয়ান বুড়ো সকলে তাকে ভয় পায়। তার চোখের দিকে তাকে কথা বলার সাহস কারও নেই। সুপ্রভা লক্ষ্য করেছে, গ্রামে দাপিয়ে বেড়ানো তার বাঘ ভাই এই বাড়িতে আসলেই কেমন যেন নির্জীব বিড়াল হয়ে যায়, বিশেষ করে নোরার সামনে। নোরার গলার স্বরটা ক্রমশই চড়া হয়ে উঠেছে, প্রতিটি শব্দ যেন সৌরভের আত্মসম্মানে এক একটা আঘাত। সুপ্রভার বুকের ভেতরটা হু হু করে ওঠে। সুপ্রভা গলা উঁচিয়ে বলে, দ্বিতীয়বার তোমার গালে তুলতে বাধ্য করো না নোরা। আমি নিজের অপমান মুখ বুজে সহ্য করি বলে আমার ভাইয়ের অপমানও যে মুখ বুজে সহ্য করব, এটা তোমার ভুল ধারণা। নোরাও দমে যাওয়ার পাত্রী নয়, সে দ্বিগুণ উত্তেজনা নিয়ে বলে, তোমার ভাই যেচে এসেছে কেন আমাকে কেক খাওয়াতে, যাকে দেখলে আমার বমি পায়, আমি তার হাত থেকে কেক খাবো? এটা ভাবলে কি করে তোমরা? তোমার ভাই কি কখনো আয়না নিজের চেহারা দেখে না? ভাইয়ের অপমানে শুক্রবার বুক ভারী হয়ে ওঠে। নোরার অসংযত আচরণ তার চোখে জল এনে দেয়। সে নিষ্প্রিয় গলায় বলে, আমার ভাইয়ের গায়ের রং কালো, কিন্তু মনের রং নয়। তুমি খুব ভালো করে জানো গায়ের রং পরিষ্কার হলেই করার জন্য দোকানে অনেক প্রসাধনী পাওয়া যায়, কিন্তু আফসোস মনের রং পরিষ্কার করার জন্য কোনো প্রসাধনী পাওয়া যায় না। যদি পাওয়া যেত, বিশ্বাস করো, আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আমি তোমাকে মন পরিষ্কার করা প্রসাধনী কিনে দিতাম। এমন এমন কালো মন নিয়ে নিশ্চিন্তে ঘুমাও কি করে? তোমার মতো আচানক সৌরভ এক হাতে সুপ্রভাকে জড়িয়ে ধরে। সুপ্রভা সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না। সৌরভ সুপ্রভাকে শান্ত করার চেষ্টা চালায়। শান্ত হ বনু, আমার চোখের সামনে দাঁড়িয়ে তোমাকে যা নয় তাই বলবে, অপমান করবে, আর তুমি বলছো আমাকে শান্ত হতে? ও তোমাকে কেন কালাটাকে বলবে? তুমি কি পাতিলের তলার মতো কালো? কালো নও তো, তাহলে কেন তোমাকে অপমান করবে?
নোরা ছোট মানুষ মনি, কি বলতে কি বলেছে ও নিজেই বোঝে না। সুপ্রভা অবাক গলায় বলে, নোরা ছোট মানুষ? সৌরভ কিছু না বলে মুচকে এসে সুপ্রভার গালে কেকের টুকরো পুড়ে দেয়। ইষ্টসিতে বলে, কেক খা, দারুণ মজা হয়েছে। সুপ্রভা ফিসফিস করে বলে, তোমার অভিসত্যি মোটেও ঠিক লাগছে না আমার। ব্যাপার কি বলো তো? কোনো ব্যাপার না বনু, তুই অযথাই আমাকে সন্দেহ করছিস। সুপ্রভা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, তুমি অপাত্রে নিজের সুন্দর মনটাই বিকিয়েছো ভাইয়া। নোরা একটা বিষমরিচ, তার ঝাল এমন যা স্পর্শ করলে শুধু মুখই নয়, তোমার সর্বাঙ্গ অঙ্গার হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে সৌরভ তার মাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার তাড়া দেয়, কিন্তু ঈশিতা চৌধুরী তাদেরকে যেতে দেয় না। রওশক চৌধুরীও রাতে তাদের বাড়িতে থাকার অনুরোধ জানায়। সুপ্রভাও খুব করে চাইছিল তার মা ভাই এই বাড়িতে থাকুক। আলোয়া বেগম সবার অনুরোধ ফেলতে পারেন না। রাতটাও বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেয়। মা ভাইয়ের সাথে আরও কিছু মুহূর্ত কাটাতে পারলে ভেবে খুশিতে সুপ্রভার চোখ ঝলমল করে ওঠে। সুপ্রভা বুকে পাথর চাপা দিয়ে সবার সাথে হাসি মুখে গল্প করে, এটা ওটা বানিয়ে খাওয়ায়। হাসি ঠাট্টা আনন্দের মধ্যে দিয়ে কখন যে এ বাড়ি ছেড়ে যাওয়ার ঘন্টা বেজে ওঠে সুপ্রভা ঠাউর করতে পারে না। এ বাড়ি ছেড়ে থাকার, বাড়ির মানুষগুলোকে ছেড়ে থাকার কষ্টে বুকটা ভারী হয়ে আসে তার। সুপ্রভা অস্থির হয়ে রুমের মধ্যে পায়চারি করে, অপেক্ষায় থাকে সবার গভীর ঘুমের। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হতেই সুপ্রভাত টেবিলের উপর একটা চিরকুট রেখে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ির বাইরে পা রাখতেই আপনজনদের মুখগুলো তার চোখের সামনে দৃশ্যমান হয়। আর আশ্চর্যজনকভাবে শেখ সিয়াদাত শাওরিয়ার বদনখানাও তার চোখের সামনে ভাসছে। তাদের প্রথম দর্শনের মুহূর্ত কিছুটা ভুলতেই পারছে না। সুপ্রভা সিয়াদাতের দিকে চা এগিয়ে দিয়েছে। সিয়াদাত চায়ের কাপ না নিয়ে অপলক দৃষ্টিতে সুপ্রভা দিকে তাকিয়ে রয়েছে। চোখ বন্ধ করলেই মনিটরের পর্দার মতো চোখের সামনে সবটা ভেসে উঠছে সুপ্রভার। সুপ্রভা বিরক্ত হয়, তিক্ত গলায় বলে, নোমান মারা যাওয়ার পর সবাই নিজেকে গুছিয়ে নিয়েছিল, নতুন করে সবটা শুরু করতে চেয়েছিলাম। এর মধ্যে ঝড় হয়ে আপনি আপনি আমার জীবনে প্রবেশ করলেন। আপনার সাথে আমার দেখা না হওয়াটাই বোধহয় ভালো ছিল। আপনি আমাকে শেষ পর্যন্ত ঘর ছাড়া হতে বাধ্য করেছেন মিস্টার ভণ্ড প্রফেসর। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি আপনাকে বিয়ে করতে চাই না নোরা, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। এভাবে জোর করে বিয়ে করা যায় না। প্লিজ আমাকে ছেড়ে দিন, একটু দয়া করুন আমার উপর। আমি আপনার মতো বিষমরিচ বিয়ে করে আমার সর্বাঙ্গ আঙ্গার করতে চাই না। প্লিজ নোরা, প্লিজ আমাকে মুক্তি দিন। সৌরভের আকুতি মিনতি নোরার মন গলাতে গলাতে করতে পারল না, বরং তার আকুতি মিনতি নোরাকে আনন্দ দেয়, পৈশাচিক আনন্দ। নোরার ঠোঁটের কোণে কাটকের হাসি লক্ষ্য করা গেল। সে সৌরভের মুখে স্লাইড করে নেশালো কণ্ঠে বলল, মুক্তি চাও বেব? সৌরভ উপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। নোরা বক্র হেসে বলল, আমার কষ্ট আমার সহ্য হচ্ছে না বেব, প্লিজ কবুল বলে দাও, আমি তোমার হাতের বাঁধন খুলে দিই। সৌরভের গলা দিয়ে আওয়াজ বের হতে চাইছে না, তবুও সৌরভ ফিসফিস করে বলে, আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। নোরার চোখে মুখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে সৌরভের গলায় অনেকক্ষণ যাবৎ তোমাকে মনীষোনা বলে বুঝিয়েছি, কিন্তু আর না, তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। এবার বল, কবুল বলবি নাকি এক কবে তো ধর থেকে মাথা আলাদা করে দেব? সৌরভ কাঁপতে থাকা গলায় বলে, বলল কবুল। 100 বার বলল, 1000 বার বলল। নোরার এমন অগ্নিরূপ দেখে কাজী থরথর করে কাঁপতে থাকে। তিনি কাতর গলায় বলেন, বাবাজি, কবুল বললেও আমি কবুল বলবো না, আমাকে ক্ষমা দিন, আমি চললাম। নোরা পেছন থেকে কাজীর পাঞ্জাবির কলার টেনে ধরে বিরক্তি গলায় বলে, না পড়িয়ে আপনি কই যাচ্ছেন? কাজী আবারও সে একই কথা বলে, আমি কবুল বলবো না, আপনাকে ক্ষমা, আমাকে ক্ষমা দিন। চুপ শালা, বিয়ে তুই করবি না যে তোকে কবুল বলতে হবে, চুপচাপ বিয়ে পড়া তুই, না হলে এই। কাজে শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বিয়ের কার্যক্রম শুরু করে। বিয়ে পড়ানো শেষ হতে কাজে পালাতে যায়, কিন্তু পালাতে পারে না। নোরা তার কলার চেপে ধরে। কাজী কাঁপা গলায় বলে, মা জননী, আপনাদের বিয়ে তো হয়ে গেছে, এবার আমাকে আসতে দিন। নোরা অবলীলায় বলে, বিয়ে পড়িয়েছেন, এবার আমাদের বাসরের ব্যবস্থা করুন। কোথায় করবেন সেটা একান্তই আপনার ব্যাপার।
কাজী সাহেব নিজের বাড়িতে সৌরভ আর নোরার বাসরের ব্যবস্থা করে। অল্প সময়ের মধ্যে সাধারণ একটা কক্ষ হয়ে ওঠে দুজন মানুষের স্বপ্নের বাসর। সৌরভ অন্য রুমে বসেছিল। নোরা সৌরভের হাত ধরে টানতে টানতে বাসর ঘরে নিয়ে আসে। সৌরভকে কিছু বুঝিয়ে ওঠার আগেই তাকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর চেপে বসে। সৌরভের ঠোঁটের উপর দৃষ্টি নিক্ষেপ করে দুষ্টু হাসে। ঠোঁট কামড়ে বলে, কিসমি। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সৌরভের। সে জড়ানো গলায় বলে, ছি, কি বলছেন এসব? নোরা সৌরভের দিকে ঝুঁকে যায়, গাল চেপে ধরে বলে, গোলামি ভূত, আমি কিসমি বলেছি, ফাঁকমি বলিনি। হঠাৎ প্রচণ্ড গরম আর অস্বস্তিতে ঘুম ভেঙে যায় নোরার। সে তড়াক করে লাফিয়ে উঠে বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। নোরা কপাল ভিজে গেছে ঘামে, পরনের জামাটাও ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। কাপড়টা শরীরের সঙ্গে লেপ্টে আছে। অস্বস্তিকর ভাবে নোরা একবার গভীর শ্বাস নিয়ে চেষ্টা করে শান্ত হতে, কিন্তু গরম আর ঘামে ঝাঁঝালো অনুভূতি তাকে আর নিঃশ্বাস নিতে দেয় না। সে চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকে। আচানক স্বপ্নের কথা মনে পড়তেই সে ধড়ফড় করে উঠে বসে। কী ভয়ানক স্বপ্ন দেখছে সে। সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সৌরভের সাথে ঠোঁট মেলানোর দৃশ্য কিছুতেই বলতে পারে না সে। যে মানুষটাকে ছায়াও সে ঘৃণা করে, সে মানুষটার ঠোঁট ওইভাবে, ছি। নোরা কয়েক মুহূর্ত ওয়াশরুমে দাঁড়িয়ে থাকে। নিজের ঠোঁটের ওপর অবাঞ্ছিত স্বপ্নের প্রভাব এতটাই জোরালো যে তার গুলিয়ে বমি আসছে। সে হাতের আঙুল ভিজিয়ে ঠোঁট ঘষতে ঘষতে পানি দিয়ে পরিষ্কার করে নেয়। মিনিট 10 পর সে রুমে ফিরে আসে, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। বুকের ভিতর কেবল এক পলার শান্তির খোঁজ চলছে। নোরা যায় স্বস্তির এক চমকের আশায়, কিন্তু বিধিবাম। বোতলটা খালি, এক ফোঁটা পানি নেই। নোরা রুম থেকে বেরিয়ে কি মনে করে সুপ্রভা রুমের দিকে উকি দেয়। দরজাটা সামান্য ভিড়িয়ে রাখা ছিল। নোরা হাত দিতে দরজাটা খুলে যায়। সে মন্তর পায়ে সুপ্রভার রুমে প্রবেশ করে। এদিক ওদিক নজর ঘোরায়, কিন্তু কোথাও সুপ্রভা দেখা মেলে না। নোরা মনে মনে খুশি হয়। খুশি আর দ্বিগুণ বেড়ে যায় যখন সে সুপ্রভার লেখা চিরকুটখানা পায়। চিরকুটে খানা পড়ে নোরার চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। নোরা ডেবিল হেসে বলে, যাও সুপ্রভা যাও, আমি তো এটাই চেয়েছিলাম, আমার পথের কাটা খাল্লাস। এবারে শেখ সিয়াদের ছাড়ে আমারই হবে, শুধুই আমার। সুপ্রভা দুরু দুরু বুকে বাসে বসে রয়েছে। বাস ছাড়তে এখনও মিনিট 10 বাকি। এই 10 মিনিটে তার কাছে 10 বছরের মতো মনে হচ্ছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছাড়তে চাইছে। সে চোখ নামিয়ে রাখে, জড়িয়ে ধরে, শক্ত করে চেপে ধরে। হঠাৎ পাশের সিটে কেউ এসে বসে পড়ে। হালকা একটু ঝাঁকুনিতে সুপ্রভাত চমকে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখে মাঝবয়সী এক পুরুষ, মুখে অচেনা দীনতা, চোখের কেমন যেন কৌতূহল মেশানো হিসাবি দৃষ্টি। লোকটা বসে নির্বিকার গলায় বলে, একা যাচ্ছেন? সুপ্রভা কিছু বলে না। আঁচলের কোণটা আরও শক্ত করে মুঠোয় চেপে ধরে। তার বুকের ধুকপুকানি যেন দ্বিগুণ হয়ে যায়। পুরুষটির একটু ঝুঁকে চারপাশ দেখে নিয়ে আবার বলে, একা যাচ্ছেন বুঝি? নাকি হাজবেন্ড আছে সাথে? সুপ্রভাত ঠোঁট কামড়ে ধরে। এক মুহূর্তের জন্য মনে হয় জোরে বলে উঠবে, আপনার কি দরকার? কিন্তু সে নিজেকে সামলে নেয়, সমঝোত গলায় বলে, কি একা? সুপ্রভা কথাটি বলতে লোকটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। লোকটা প্রসন্ন গলায় বলে, আপনি আনম্যারিড বোধ হয়? সুপ্রভা নিচু স্বরে বলে, জি না। লোকটা অবাক গলায় বলে, বলছেন আনম্যারিড? আবার হাজবেন্ডও সাথে নেই, ঝগড়া হয়েছে নাকি? সুপ্রভা বিরক্তি নিয়ে বলে, হাজবেন্ড মারা গিয়েছে, আমি বিধবা। পেয়ে গেছেন, হয়েছে শান্তি। বিধবা শব্দটা শুনে খুশিতে ঝলমল করে ওঠে লোকটার মুখশ্রী। লোকটা উৎসাহের সহিত বলে, আমি মোতালেব, আমারও বউ নেই, আমাকে বিয়ে করবেন? বা কটমটে দৃষ্টিতে মোতালেবের পানে চাই। মোতালেবের তড়িৎ চোখ নামিয়ে নেয়। কিয়ক্ষণ পর সুপ্রভার দিকে তাকিয়ে ফাটা বাঁশের গলার গান গাইতে শুরু করে, তোমারও জামান নাই, আমারও বউ নাই, চলো দুজন সংসার কইরা খাই, চলো দুজন সংসার কইরা খাই, চলো দুজনই সংসার কইরা খাই। মোতালেবের অধিসন্ধি মোটেও ঠিক লাগছে না সুপ্রভার। সুপ্রভা বিরক্ত হয়ে 7-5 না ভেবেই বাস থেকে নেমে যায়, কিন্তু কোথায় যাবে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। সে হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তায় চলে যায়।
মোতালেবের অধিসন্ধি মোটেও ঠিক লাগছে না সুপ্রভা বিরক্ত হয়ে 7-5 না ভেবেই বাস থেকে নেমে যায়। কিন্তু কোথায় যাবে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। সে হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তায় চলে আসে। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে ফলো করছে। সুপ্রভা পায়ের গতি কমিয়ে পেছনে বার করে তাকালো। কাউকে দেখতে না পেয়ে আবারও পায়ের গতি বাড়িয়ে দেয়। কয়েক কদম পা বাড়াতেই ল্যাম্পপোস্টের আলোয় কতগুলো মানুষের ছায়া এসে সুপ্রভার সামনে পড়ে। ভয়ে গলা শুকিয়ে আসে তার। সুপ্রভা নিজেকে শক্ত করে পিছনে তাকিয়ে দেখে 5 থেকে 6টা ছেলে মদের বোতল হাতে নিয়ে তার দিকে লোলুপো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন তাকে চোখ দিয়ে গিলে ফেলবে। সুপ্রভা এক নজর তাদের দিকে তাকিয়ে আবারও হাঁটা শুরু করে। সুপ্রভার পিছু পিছু ছেলেগুলো শুরু করে। এক পর্যায়ে সুপ্রভা দৌড়াতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সারিতে পা পিছিয়ে নিচে পড়ে যায়। সুপ্রভা রাস্তায় পড়ে গিয়ে পার্স থেকে নিজের ফোন বের করে কাউকে কল দিতে যায়, কিন্তু তার আগে ছেলেগুলো সুপ্রভার হাত থেকে ফোন কেড়ে নেয়। অশ্লীল ভঙ্গিতে বলে, কাকে ফোন দিতে যাচ্ছ মামনি? শহরে নতুন নাকি মামনি? আগে কখনো এত সুন্দর পাখি দেখিনি। এতদিন তুমি কোথায় ছিলে পাখি? ও পাখি রে, দেখুন, দেখাও না মামনি, আমরা তো দেখতেই চাই। এখন শুধু মাত্র তোমার দেখানোর অপেক্ষায় আছি। অবশ্য তুমি দেখাতে না চাইলেও আমরা ঠিকই দেখব। তাই ভালো হয় পাখি নিজে থেকে যদি খাঁচায় ধরা দাও না পাখি, দেখবে পাখি কি অনেক আদর যত্ন করবো আমরা, একটুও কষ্ট দিব না। সুপ্রভা ঘামতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে দেখে একদম জনমানব শূন্য হয়ে আছে। সুপ্রভা তাদের কাছে হাত জোড় করে বলে, প্লিজ আমাকে যেতে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। লোকগুলো সুপ্রভার এই অবস্থা দেখে পৈশাচিক আনন্দে মেতে ওঠে। তারা গোল হয়ে সুপ্রভার চারদিক দিয়ে হাসতে হাসতে সুপ্রভার গায়ে মদ ঢেলে দেয়। সুপ্রভা কিছু বুঝে ওঠার আগেই তারা একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে শুরু করে। শিয়াদাতের মুখটা বারবার ভেসে উঠছে সুপ্রভার চোখের সামনে। তার কাঁপতে থাকা মন বলছে শিয়াদাত আসবে, তাকে এই মানুষরূপী জানোয়ারগুলোর হাত থেকে উদ্ধার করতে। অবশ্যই আসবে। সুপ্রভার চোখ দুটো অস্থির হয়ে শিয়াদাতের খোঁজ চালায়, কিন্তু না, শিয়াদাত কোথাও নেই। সুপ্রভাত নিজেকে বড্ড অসহায় লাগে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে তার জীর্ণশীর্ণ বুক। 5 জোড়া চোখের লোলুপ দৃষ্টি তার দিকেই আছে। জিভায় উপচে পড়ার কামুকতা, কৃষ্ণবর্ণ গায়ের রং, হলদেটে দাঁতের বিচ্ছিরি হাসির শব্দ বর্জধ্বনির ন্যায় কর্ণে বাজতে থাকে সুপ্রভা তার পরিধেয় বেনারসি শাড়িটা শক্ত করে আঁকড়ে ধরে। নিজের ঘোর বিপদে আঁচ করতে পেরে আঁখিদ্বয় বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। একটু সাহায্যের আশায় সুপ্রভা ফের চতুর্দিকে দৃষ্টি ঘোরায়, কিন্তু চারদিকে নিস্তব্ধ, নেই কোনো জনমানব। শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক। মাঝে মধ্যে আবার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। সুপ্রভা ললাট জুড়ে বিস্তর ঘাম। পরনের ব্লাউজটা ভিজে জবুথবু হয়ে গিয়েছে। চোখের সামনে যেন সবটা বার হয়ে বেশি উঠেছে বাবা মা ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখখানি। হয়তো আর কখনই সরজমিনে তাদেরকে দেখার সৌভাগ্য হবে না। হয়তো আগামীকাল সকালে কোনো এক নর্দমার স্তূপে পড়ে থাকবে তার নিথর দেহখানি। 42 লাশ হবে তার নাম, যেটা জানতেও পারবে না সুপ্রভার স্বজনরা। নিজেকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে না পেয়ে সুপ্রভা লোকগুলো নিজেদের পরনের শার্ট খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে সুপ্রভার শাড়ির আঁচলের দিকে হাত বাড়িয়ে দেয়। ঠিক তখনই একটা পুরুষ অববাই এসে সকলের সামনে দাঁড়ায়, গুরুগম্ভীর গলায় বলে, কি হচ্ছে? লোকটাকে দেখে বাচ্চার ক্ষীণ আশায় প্রদীপ জ্বলে ওঠে সুপ্রভার মনে। সুপ্রভার দৌড়ে আগন্তুক লোকটার পেছনে গিয়ে দাঁড়ায়। মস্তান ছেলেগুলো আগন্তুক লোকটার উপর চড়া হয়। বেটে কায়েক একটা ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, দেখো ভাই, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। মাটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ কেটে পড়, নয়তো হিরোগিরি তোর মার সার মধ্যে দিব। তুই সম্পূর্ণ কথা শেষ করার আগেই বেটে লোকটা ছিটকে রাস্তায় পড়ে যায়। তার নাক ফিটকে ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে। আগন্তুক লোকটা নিজের সর্বশক্তি দিয়ে বেটে লোকটার নাক বরাবর ঘুষে দিয়েছে। দলের লোককে আহত হয়ে দেখে
অন্যদের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। তারা সবাই আগন্তুক লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটার গায়ে আসুরের শক্তি। সে একাই 4টা লোককে মেরে আহত করে দিয়েছে। এক পর্যায়ে বেটের লোকটা রাস্তা থেকে উঠে এসে সুপ্রভার পেট বরাবর ছুরি চালিয়ে দিতে যায়, কিন্তু ছুরি সুপ্রভার শরীরে স্পর্শ করার আগেই আগন্তুক লোকটা ছুরিটি আটকে দেয়। ধারালো ফলায় চিড়ে যায় না তার তালু, রক্ত গড়িয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়। তবুও লোকটা ছুরি হাতে ছাড়ে না। সুপ্রভার পাশে একটা ইটের টুকরা দেখতে পায়। সে 1 মিনিটও বিলম্ব না করে ইটের টুকরোটা তুলে নেয়। মনে সাহস জুগিয়ে বেটে লোকটার মাথায় বাড়ি মেরে দেয়। লোকটা ফের রাস্তায় লুটিয়ে পড়ে। সুপ্রভা দৌড়ে এসে আগন্তুক লোকটার হাত ধরে, কপালে চোখ তুলে ভেজা গলায় বলে, হায় আল্লাহ, কত রক্ত বের হচ্ছে। আপনি কি পাগল? চিনেন না, জানেন না, অপরিচিত একটা মেয়ের জন্য নিজের রক্ত ঝরালেন? লোকটা কোনো কথা বলে না। সাহসা সুপ্রভাত লোকটার উপর দৃষ্টি যায়। লোকটার হাত দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। নিজেকে কালো কাপড়ে মুড়িয়ে রাখা, মুখে মাস্ক পরা, চোখে সানগ্লাস। মোদ্দা কথা, লোকটাকে চেনার কোনো জো নেই। সুপ্রভা কী করবে বুঝে উঠতে পারে না। দিশেহারা হয়ে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে লোকটার রক্তাক্ত হাত বেরিয়ে দেয়। এতটাই রক্ত ছড়েছে, তবুও লোকটার মধ্যে কোনো হেলদোল নেই। সে এদিক ওদিক চোরা চোখে তাকিয়ে দীর্ণ গলায় বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, কুইক। আমার বুকটা কেঁপে ওঠে অজানা সংখ্যায়। দেহ মন শিউরে ওঠে। সুপ্রভার শুকনো ঢোক গিলে লোকটাকে কিছু বলতে উদ্যত হয়। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটা রাস্তায় পড়েছিল। সুপ্রভা দ্রুত ফোনটা তুলে কল রিসিভ করে। তৎক্ষণাৎ ফোনের অপর প্রান্ত থেকে বিচলিত গলায় শোনা যায়, তুই কোথায় আছিস প্রভা? তোকে কতবার কল করেছি, তুই কল রিসিভ করিসনি কেন? সুপ্রভা আগন্তুক লোকটার কাছ থেকে একটু দূরে সরে যায়। নিজেকে ধাতস্থ করে বলে, আমি ঠিক আছি সিমি, ফোনটা সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। প্রভা স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্ভীক চিত্তে বলে, আমার মনে শঙ্কা বিরাজ করেছিল তুই একা একা একটা মেয়ে হয়ে এত দূর আসবি, তাই আমি ভাইয়াকে পাঠিয়েছি, তোর ফোন নাম্বারও দিয়েছি। ভাইয়া তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই নিশ্চিন্তে নির্বিঘ্নে ভাইয়ের সাথে চলে আয়। সুপ্রভা হতভম্ব গলায় বলে, তোর ভাইয়া তো সিলেটে থাকে, উনি এত তাড়াতাড়ি এখানে কিভাবে সম্ভব? তোর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে আমার দা ভাই, আমার বড় চাচুর ছেলে। সুপ্রভা বুকের উপর থেকে বড়সড় একটা পাথর সরে যায়। সে আগন্তুক লোকটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। নিচু গলায় বলে, লোকটা কেমন জানি ছেলে ধরা মনে হচ্ছে আমার। এই গরমের মধ্যে নিজেকে ঢেকে রেখেছে, তার কি গরম লাগে না? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? দা ভাইকে জিজ্ঞেস কর। সুপ্রভা বলার অনেক কিছুই ছিল, কিন্তু বলা হয়নি। সিমির দাদাভাই তাকে তাড়া দেয়, মিস সুপ্রভা চট জলদি গাড়িতে উঠুন, এই জায়গাটা সেফ নয়। সুপ্রভা রাস্তায় পড়ে থাকা ব্যাগটা কাঁধে তুলে নেয়। চৌধুরী বাড়ি বের হওয়ার সময় এই ব্যাগটা নিজের জমানো সামান্য কিছু টাকা আর ফোনটা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছে। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে চোখে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে সুপ্রভা গাড়িতে উঠে বসে। সিমির দাভাই তখনও নির্বিকার। সুপ্রভা একটু নড়েচড়ে বসে, মৌনতা ভেঙে নিচ থেকে জিজ্ঞেস করে, নিজেকে অপতমস্তক ঢেকে রেখেছেন কেন? লোকটা কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে, ছেলেদের পর্দা করা ফরজ, তাই।